দিন এখানে থেকে তারপর বাড়ি যাও। বাইরে যাওয়ার পর মনে পড়লো বুঝি যে আরো 2-4 দিন এখানে থাকলে ভালো হয়। না ছুটকি, এখানে আসবার সময় আমি খুব টেনশনের মধ্যে ছিলাম। অশোকের ঠিক কি হয়েছে তার জন্য আতঙ্কে ছিলাম, এই জন্য কিছু আনতে পারিনি। তাই এখন যখন বাড়ি ফিরে যাচ্ছি আমার মন বললো যে কি বোকারে তুই, ছোট বোনটাকে কিছুমাত্র না দিয়ে তুই বাড়ি ফিরে যাচ্ছিস, সেই জন্য এলাম। কমলা মা, একটা থালা নিয়ে আসবে? হ্যাঁ, আনছি। হ্যাঁ, এটা ধরো ছুটকি। কি হলো, নেবে না? দাদা, তোমাকে দেখে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। তোর কিছু হলে আমি আছি তো ছুটকি, একথা বলে আমার পাশে সবসময় দাঁড়াবে বলে আমায় ভরসা দিয়েছো দাদা। হিমাদ্রি দাদাকে হারানোর পর জীবনটা ভীষণ খালি খালি মনে হতো আমার। তার জায়গা এই সংসারে আর কেউ নিতে পারবে না এই কথাটাই ভেবেছিলাম, কিন্তু তুমি এসে সেই ফাঁকা জায়গা পূরণ করলে। আমি একটা বড় সমস্যায় আছি জানার পরেই সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে তুমি সোজা এখানে আমার কাছে চলে এলে। অশোককে খুঁজে আমার মঙ্গলসূত্র রক্ষা করেছো। তোমায় না ডাকলেও তুমি নিজে এসে একজন দাদার কর্তব্য ভালোভাবে পালন করেছো। দাদা হিসাবে এটা দেওয়া প্রথম উপহার, আর এটা আমার কাছে অমূল্য। আজকের এই দিনে বোনের জন্য এই উপহার নিয়ে এসে আমার মন জয় করে নিলে দাদা। আমার যখনই কষ্ট হয়েছে, আমি কি পাপ করেছি যার জন্য আমি এত কষ্ট পাচ্ছি এইসব কথাই ভেবে গেছি। কিন্তু আমি এমন কি পুণ্য করেছি যার জন্য তোমার মতন দাদা পেয়েছি সে কথাই ভাবছি। আমারও তাই মনে হয়। ছোটবেলা থেকে একা বড় হয়েছি, ভাই বোনের ভালোবাসা যে কি সেটা না জেনে একটা রাক্ষসের মতন হয়ে গেছিলাম। আজে বাজে পাপ কাজ করতাম আর জেলের ভাত খেতাম। যে মা কষ্ট করে জন্ম দিয়েছে তাকে কাঁদাতাম। তোমার সাথে দেখা হওয়ার পর আমি বদলে গেছি, একটাই কারণ, যাতে তোমার ভালোবাসা কোনোভাবে না হারিয়ে যায়। আমাকে বদলে দিয়েছো, এখন নিজের প্রাণটাও দিতে পারি। তোমার ভালোবাসাটা আমার থেকে কেড়ে নিও না। আমার ভালোবাসা সব সময় তোমার জন্য আছে দাদা। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আর দাদা, তোমার আর আমার সম্পর্কে ভাঙন তৈরি হওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে বোন আমার, এবার আমি আসি। দাদা, 2-4 দিন থেকে গেলে তো পারতে। না ছুটকি, একটা অটো কিনেছি,
সেটার ইএমআই দিতে হবে। ছুটি যদি করি টাকা শর্ট হয়ে যাবে। কেন দাদা? আমি যখন দিতে চাইলাম তুমি অস্বীকার করলে। এখন তুমি অন্য জায়গা থেকে ধার নিয়ে অটো নিয়েছো। কোনো ব্যাপার না, ছাড়ো দাদা। বোঝার চেষ্টা করো ছুটি। আমার বোনের টাকা আছে বলে তার মাথায় বসে নাচবো, এই ভাবনাটাই যেন না আসে। আমি যদি কষ্ট না করি তাহলে আমার জীবনে কখনো কি কেষ্ট আসবে? তুমি এই অনুরোধটা আমায় করো না। দাঁড়াও দাদা, আসছি। জীবনে উন্নতি করতে হবে বলে তুমি নিজেই সৎভাবে একটা ছোটখাটো কাজ শুরু করেছো। এরপর থেকে তুমি যাতেই হাত দেবে সোনা হয়ে যাবে। সম্পত্তি হোক, কীর্তি হোক, তুমি সব দিক থেকে উন্নতি করবে, এটাই আমি প্রার্থনা করি। বোনের জন্য শাড়ি আনার কথা, ফুল আনার কথা, চুড়ি আনার কথা সবই মনে আছে তোমার। আর বোনের যে একটা মেয়েও আছে, ওর জন্য যে একটা চকলেট আনতে হবে এটা তোমার মনে নেই? হায় রে, সরি শোনাও, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমার ক্ষমা করে দাও। যখন পরের বার আসবো তোমার জন্য বড় চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? একটু স্মাইল করো। স্মাইল। একটু হাসি হোক সোনা। হচ্ছে হচ্ছে, হাসি তো পাচ্ছে। স্মাইল। তাহলে বোন আসি, ভালো থাকবেন। বাই বাই। সায়নদা, লয়ারের সঙ্গে দেখা করতে গেছিলাম। কি বলল? আর 2-3 দিনের মধ্যেই নাকি পূজার কেসটা রায় দেবে। 15 থেকে 18 বছর ওকে শাস্তি ভোগ করতেই হবে। আরও কোনোভাবেই বেল পাবে না বলল। ওর বিরুদ্ধে খুবই স্ট্রং এভিডেন্স রয়েছে। কি করব তাহলে এখন? অশোককে যখন পাওয়া যাচ্ছিল না তখন ভেবেছিলাম ওকে নিয়ে একটা গেম খেলবো, কিন্তু সেটাও তো ফেল হয়ে গেল। শিবানী আমার নামের ওই কেসগুলোও তুললো না, আর এখন জাজমেন্টের ডেটটাও এগিয়ে এসেছে। কোটি কোটি টাকা খরচা করেও কোনো লাভ হবে না। কি করি এবারে?
আসুন গুরুদেব, বসুন। কি হয়েছে সায়ন, এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি একদম ঠিক সময় এসেছেন। এবার কিন্তু যে করে হোক আমাকে বাঁচাতেই হবে। কেন, কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। আমি শিবানীর বাড়ির একটা কাজের মেয়েকে খুন করেছিলাম, আর তার কারণ হচ্ছে ও আমাদের রকির বোনের খুন করেছিল, আর তারই প্রতিশোধ নিতে গিয়ে ওকে খুন করার কেসে আমি ফেঁসে যাই। এবার ওই শিবানী কোটি কোটি টাকা খরচা করে স্ট্রং একজন লয়ারকে জোগাড় করে জাজমেন্ট অব্দি বিষয়টা নিয়ে গেছে। কোর্ট আর 2-3 দিনের মধ্যেই নিজের জাজমেন্ট দিয়ে দেবে। কমপক্ষে আমার 15 থেকে 18 বছরের জেল হতে পারে গুরুদেব। যদি আমি জেলে চলে যাই, আমার পুরো সাম্রাজ্য শেষ হয়ে যাবে। আমার বাবা মা আর বেঁচে থাকতে পারবে না। সমাজে আমার একটা নাম আছে। ভেবেছিলাম যে ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এখন যদি জেলে চলে যাই, তাহলে জেল থেকে ফিরে আসার পর সমাজে আমার কোনো সম্মান থাকবে না গুরুদেব। তাই আমি জেলে যেতে চাই না গুরুদেব, আর সেই জন্যই আপনার কাছে সাহায্য চাইছি আমি। তোমার শাস্তি আমি আটকাতে পারবো না, কিন্তু ওটা আমি পিছিয়ে দিতে পারি। তার মধ্যে তোমাকে ওই কেস থেকে বেরোবার চেষ্টা করতে হবে। 1 মিনিট দাঁড়াও। কি হলো গুরুদেব, কি ভাবছেন আপনি? 5 মিনিট অপেক্ষা করো, একটা সংবাদ আসবে। 5 মিনিট অপেক্ষা করো, একটা সংবাদ আসবে। ঠিক আছে গুরুদেব। সায়ন। হ্যাঁ গুরুদেব, বলুন। এতদিন ধরে তুমি কেসটাকে এগোতে কেন দিলে? এতদিনে ওই প্রমাণগুলো নষ্ট করে দেওয়া উচিত ছিল তোমার, তাই না? না গুরুদেব, ওই পাবলিক প্রসিকিউটর যথেষ্ট স্ট্রং, আর এই কেসের জন্য শিবানী অনেক টাকা খরচ করেছে। হ্যালো, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বলছি। ওকে। রকি, লয়ারের ফোন? হ্যাঁ সায়নদা। কি বলছে ও? আমাদের কেসের রায় দেওয়া জাজ নাকি সিঁড়ি থেকে পড়ে নিজের পা ভেঙে ফেলেছে। ডক্টর বলেছেন 3 মাসের বেড রেস্ট নিতে হবে। জাজের বাড়ির কাজের লোক নাকি নিজেই লয়ারকে ফোন করে বলেছে। পায়ের হাড় নাকি বাজেভাবে ফ্র্যাকচার হয়েছে। 3-4 মাস পরে হয়তো উনি আবার উঠে দাঁড়াতে পারবেন। আর এই কারণেই কেস পিছিয়ে গেছে। ওকে আমি সিঁড়ি থেকে ফেলে দিয়েছি। 3-4 মাস তোমার হাতে সুযোগ আছে প্রমাণ নষ্ট করার। 3-4 মাস তোমার হাতে সুযোগ আছে প্রমাণ নষ্ট করার। এটা করতে না পারলে বাঁচার সম্ভাবনা নেই। এই কেসগুলো থেকে বেরোবার এটাই একটা উপায়। বাকিটা তুমি সামলে নাও।
আপনি যে এতটা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মঙ্গল হোক। আসুন আসুন আঙ্কেল, বল খেলবেন আমার সাথে? আরে তোমার সঙ্গে এখন খেলার সময় নেই মা। আপনিও না আঙ্কেল, আপনার বয়সের ছেলেরা ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সবই খেলছে, আর আপনি আমায় এটা বলছেন? মিস্টার শিবা, কি বলে আপনার মাথাটা খাচ্ছে শুনি? কিচ্ছু না ম্যাডাম। আপনি ছাড়ুন তো মিস্টার শিবা। হ্যাঁ রে সোনা, কি সব বলছিলি তুই আঙ্কেলকে? মানে আমার সাথে একটু বল খেলতে বলছিলাম, ভুল কিছু বললাম? কেন রে, ওনার কি এখন খেলার বয়স? তোর সাথে খেলার জন্য ওনার ফাঁকা সময় আছে নাকি? মিস্টার শিবা, কি ব্যাপার? স্যার, এই ফাইলে আপনার একটু সিগনেচার দরকার আছে। আরে আমি তো অফিসেই যাচ্ছিলাম, ওখানেই নিয়ে নিতে পারতেন। ঠিক আছে, দিন। মিস্টার শিবা, ওই ফাইলগুলো আমাকে দিন। কেন? আমরা আগামী 10 দিন অফিসের ধারে কাছেও যাব না। তুমি, আমি, দুর্গা সব কাজ ভুলে আগামী 10 দিন সব জায়গায় ঘুরে বেড়াবো। ফিল্ম দেখতে যাব, মেলায় যাব, পিকনিক করব, রেস্টুরেন্টে যাব। আমি আর এসব এক মুহূর্ত সহ্য করতে পারছি না। বাপরে বাপ, ওই সায়ন, ওই রকি, ওই আদি, আর এই মিস্টার শিবা, ওরে বাবা রে, আমার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুললো। এখন আমরা 3 জন 10 দিন ধরে সব ভুলে শুধু মজা করব। তার মানে 10 দিন খুব মজা হবে। 10 দিন আমি স্কুল যাব না, তাই না মা? না, স্কুলে তো তোকে যেতেই হবে। আরে মা, না না, স্কুলে যেতে হবে না, এমনি এমনি বলছিলাম। শিবানী, এসব কি বলছো তুমি? আরে অফিসে আমার অনেক কাজ রয়েছে, পেমেন্ট কালেকশন আছে, ফরেন ক্লায়েন্টদের সঙ্গে মিটিংও রয়েছে। 10 দিন অফিসে না গেলে কি করে চলবে? মিস্টার শিবা, আমার দাদা যাওয়ার পরে অফিসের সব কাজ আপনিই করতেন তো? সবকিছু আপনি একা হাতে হ্যান্ডেল করতেন। ঠিক আছে ম্যাডাম। ইনি আসার পর থেকে ইনি দেখাশোনা করছেন। এখন নেক্সট 10 দিন অফিসের ইনচার্জ একমাত্র আপনি। সবকিছু আপনিই দেখবেন, সবকটা মিটিংও অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে তো? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, আরেকটা বিষয়, আপনার তরফ থেকে আমাদের দুজনের কাছে কোনো কল আসবে না, ওকে? হ্যাঁ, একটা কাজ করব, আমি আপনার নাম্বার আমাদের দুজনের ফোনে ব্লক করে রাখবো। সো নো মেসেজেস, নো কলস এন্ড নো হোয়াটসঅ্যাপ মেসেজেস অলসো। আচ্ছা ম্যাডাম। আপনার যা ইচ্ছে আপনি করুন। নেক্সট 10 দিন আমাদের আপনি ছেড়ে দেবেন, আপনি একদম ডিস্টার্ব করবেন না, ব্যাস। ওকে ম্যাডাম। মা, হ্যাঁ, আমরা কোথায় কোথায় যাব? তুই বরং একটা লিস্ট কর, তুই যেখানে যেখানে বলবি আমরা সেখানে সেখানেই ঘুরতে যাব। মা, আমি না একটা ভিডিও দেখছিলাম। এলন মাস্ক নাকি মঙ্গলে যাওয়ার জন্য একটা রকেট ছাড়ছে। অনেক লোকেদের ওখানে নিয়ে যাবে নাকি? সেসবে এখনো দেরি আছে। লোকালি কোথায় কোথায় যেতে চাস তুই তার লিস্ট কর। ও নাকি মঙ্গল গ্রহে যাবে, ভগবান।
এই কমলা মা, তুমিও চলো আমাদের সঙ্গে। এই দেখো, আমি গেলে বাড়ির কাজ কে করবে? না, তোমরা তিনজনে ঘুরে এসো। তাহলে ম্যাডাম আমি এখন আসছি। আর হ্যাঁ মিস্টার শিবা, ম্যাডাম মনে রাখবেন কিন্তু নেক্সট 10 দিন নো কলস, নো মেসেজেস, নো ইমেলস অলসো। ঠিক আছে ম্যাডাম, আমি মনে রাখবো। ওকে, আসি ম্যাডাম, আসি স্যার। আরে তুমি আগেই ফর্মাল শার্ট প্যান্ট খুলে ফেলো তো। ভালো জিন্স টি শার্ট পরে ভালো গগলস পরে আসো, দারুণ লাগবে দেখতে। আর আমিও যাই মডার্ন ড্রেস পরে রেডি হয়ে আসি। আমরা তিনজন নিশ্চিন্তে ঘুরে আসি, চলো। ওকে ওকে ম্যাম। লেটস গো। ভাই, আরে শোন না, সবাই আমার বাড়িতে পাগলের মতো আমাকে কামড়াতে আসছিল। এখন আমি পয়সাওয়ালা এটা শোনার পর আমাকে দেবতার মতো ভালোবাসছে। আমার বউ আমাকে বেডটি এনে দেয়, আমার মামা ব্রাশে পেস্ট লাগিয়ে দেয়। আমি আর্টিস্ট অ্যারেঞ্জ করে মুম্বাইতে আমার হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে বলেছি। ওরা এতটাই বোকা যে বিশ্বাস করে নিয়েছে। আচ্ছা ভাই, শোন না, আমি পরে ফোন করছি।